প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে 10 মে, ঠিক এক মাস পর অর্থাৎ 10ই জুন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 3 ধরনের ক্যান্ডিডেট আছে। এক হচ্ছে যারা ভার্সিটি বেস প্রিপারেশন নিচ্ছ, যাদের সর্বপ্রথম টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি। 2 হচ্ছে যাদের টার্গেট হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট। এবং 3 হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়া, কিন্তু সামহাউ আনলাকিলি মেডিকেলের সে অকৃতকার্য হয়েছে বা ফেইল হয়েছে, চান্স পাওয়া নাই যারা, তারা। এখন বুয়েটে যারা প্রিপারেশন নিচ্ছ তারা অনেকে আছে যে কয়েকদিন ভালো করে বুয়েটের পড়ি নেই, আমার দিয়ে হয়তো বুয়েট হবে না, তাহলে এখন আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিই, এরকম কিছু পাবলিকও আছে। যাই হোক, মোটামুটি সবারই মেইন এখন টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। মোটামুটি সবারই মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি এবং সঙ্গে অন্যান্য ইউনিভার্সিটি গুলো টার্গেট আছে। এখন কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয় টোটাল 100 নম্বরের, 60 নম্বরের এমসিকিউ, 40 নম্বরের রিটেন, তাই না? 60 নম্বরের এমসিকিউর জন্য থাকে 45 মিনিট, 40 নম্বর রিটেনের জন্য থাকে 45 মিনিট। তো বিগত যে সাল আছে, বিগত মাত্র 2 সাল তোমার হচ্ছে গত 2 বছর ধরে রিটেন পরীক্ষা হচ্ছে। এর আগে কিন্তু রিটেন পরীক্ষা ভাবে হয়নি। তো রিটেন নিয়ে কিন্তু আমাদের সবারই একটা কৌতূহল কাজ করে যে রিটেনে কি আসবে, রিটেনে কি আসবে না। দেখো, রিটেনের সাজেশন তো দেওয়া সম্ভব না, আর আমার এই ভিডিওতে আমি রিটেনের জন্য সাজেশন দিব না, বাট আমি বলতে পারি যে তোমাকে কিভাবে পড়তে হবে বা কিভাবে কি করবা, মোটামুটি একটা বেসিক ধারণা দিব আমার এই ভিডিওতে, যাতে তুমি বুঝতে পারছো তোমাকে রিটেনের জন্য কিভাবে পড়তে হবে। বুঝতে পারছো? রিটেনের জন্য সাজেশন দেওয়া সম্ভবই না, তারপর আমি একটা বেসিক ধারণা দেবো। তো আমি আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আর এই ভিডিওতে একটা লাইক দিবা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য আমাদের আছে ডিউ চ্যাম্পস রিটেন, সম্পূর্ণ রিটেনের উপর ভিত্তি করে এটা তৈরি করা, কোনো এমসিকিউর উপর ভিত্তি করে না। দাম মাত্র 499 টাকা। স্বল্প সময়ে তুমি যদি প্রস্তুতি নিতে চাও তাহলে ডিউ চ্যাম্পস ইজ বেস্ট রিটেনের জন্য, এবং 2021 সালের শর্ট সিলেবাসের আলোকেই তৈরি করা। যদি কেউ নিতে চাও তাহলে 01321935059 এই নম্বরে টাকা বিকাশ করবা, 499 টাকা বিকাশ করবো, অথবা নগদে সেন্ড মানি করবা। করার পরে এই নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। এই নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমাকে বইটা সে তোমাকে কুরিয়ার করে দেবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এবছর সময় স্বল্পতার কারণে আমরা বইটা লাইব্রেরিতে দিতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আগামী সিজনে লাইব্রেরিতে দেব। যাই হোক, আমরা আসল ভিডিও শুরু করি। তো দেখো, বেসিক্যালি আমি 4টা সাবজেক্ট ধরে নিচ্ছি, বাংলা ইংরেজির কথা আমি পরে বলবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টকে আমি মনে করতেছি তুমি ঢাকা ইউনিভার্সিটি রিটেনে অ্যান্সার করবা। ওকে, করতে হবে তোমাকে। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি তো মাস্ট। এখন ফিজিক্স থেকে কোন টাইপের কোশ্চেন আসে, কেমিস্ট্রি থেকে কোন টাইপের কোশ্চেন আসে, ম্যাথ থেকে কোন টাইপের কোশ্চেন আসে, বায়োলজি থেকে কোন টাইপের কোশ্চেন আসে, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, ফিজিক্সের পড়াশোনাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পড়াশোনা। ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স রিটেনে থিওরি থেকে মাত্র 10% কোশ্চেন আসে, অর্থাৎ আসে না বললেই চলে, মাত্র 10%, মানে কোশ্চেন আসার সম্ভাবনা কত? 10% অনলি। বাট ম্যাথ থেকে, মানে ফিজিক্সের ম্যাথ থেকে কোশ্চেন আসে মোটামুটি 90%। দেখো, রিটেনে প্রশ্ন থাকবে 4টা, সাধারণত 4টা প্রশ্ন থাকে অথবা 2টা প্রশ্ন থাকে। যদি 2টা প্রশ্ন থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে 5 করে, 5 দুগুণা 10। আর যদি 4টা প্রশ্ন থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 2.5 করে, তাহলে কত আসে? 10 আসে। তাহলে যদি 4টা প্রশ্ন থাকে তাহলে মনে রাখবা যে 4টা প্রশ্ন মোটামুটি মিডিয়াম কোয়ালিটির প্রশ্ন হবে। আশা করি বুঝতে পারছো। আর যদি 2টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা নাম্বার যদি 5 করে থাকে তাহলে বুঝবো যে প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট বা একটু মানে বেসিকে যেতে হবে বা একটু ডিপে গিয়ে অ্যান্সার করতে হবে, এরকম টাইপের প্রশ্ন থাকবে। তো মোটামুটি শিওর থাকো যে 4টা করেই প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট থেকে মোটামুটি শিওর থাকো যে 4টা করে প্রশ্ন থাকবে। ফিজিক্স থেকে 4টা, কেমিস্ট্রি থেকে 4টা, ম্যাথ থেকে 4টা, বায়োলজি থেকে 4টা। তো তোমাকে কিন্তু প্রথম 45 মিনিট কিন্তু তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এরপরে তোমাকে 5 মিনিট টাইম দেবে রিটেনের খাতাটা পূরণ করার জন্য। রিটেনের প্রশ্ন কিন্তু তোমার এমসিকিউর প্রশ্নের সঙ্গে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, মনে করো যে এটা হচ্ছে তোমার প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এটা। তো মনে করো সামনে থাকবে কি এমসিকিউ, এবং একদম শেষ দিকে গিয়ে তোমার এখানে রিটেনের প্রশ্ন দেওয়া থাকবে। বুঝতে পারছো? এখানে রিটেনের প্রশ্ন দেওয়া থাকবে। তো যখন তোমার হচ্ছে কি এমসিকিউ নেওয়া শেষ হয়ে যাবে, এরপরে ম্যাডাম 5 মিনিটের জন্য তোমাকে রিটেনের খাতা ফিল আপ করার জন্য টাইম দিবে। ওই 5 মিনিট পরে তোমাকে হচ্ছে গিয়ে বলবে যে ঠিক আছে, তোমরা এবার রিটেন লেখা শুরু করো। রিটেনের জন্য মাত্র 45 মিনিট সময় পাবা। এখন এই 45 মিনিট সময় কিন্তু একদম মানে চোখ বুঝতে চলে যাবে, তুমি টেরি পাবা না যে কখন সময় শুরু হলো আর কখন সময় শেষ হলো। সো রিটেনের জন্য তোমাকে খুব ভালো একটা প্ল্যান করতে হবে, বুঝতে হবে যে কোনখান থেকে আমার রিটেন আসতে পারে, আমার কিভাবে পড়া উচিত। যেহেতু শর্ট সিলেবাস, তো পড়াশোনা কিন্তু আরো সুন্দর মতো তুমি গুছিয়ে নিতে পারবা। ওকে, তো খেয়াল করো,
ফিজিক্সের যেটা বলতেছিলাম, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম থেকে তোমার মোটামুটি 90% কোশ্চেনই আসে। ধরো যে 4টা প্রশ্নের ভিতরে মোটামুটি শিওর থাকবো যে 4টা প্রশ্নই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আসবে। ওকে, তো এখন এগুলো কোন টাইপের ম্যাথগুলো আসে, দেখো কোন টাইপের ম্যাথগুলো আমরা পড়বো। যে কোনো বই মানে ফিজিক্সের যে বইটা আমরা সাধারণত পড়ি সেটা হচ্ছে শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইয়ের বা শাহজাহান তপন স্যারের বইয়ে দেখবো যে লাস্টে কিছু ম্যাথ দেওয়া আছে, খুব সুইট সুইট কিছু ম্যাথ দেওয়া আছে। কেন সুইট সুইট ম্যাথ বললাম, যে ম্যাথগুলো দেখতে একটু সোজা, দেখতে সোজা বা দেখতে কঠিন এরকম মনে হয়, কিন্তু পড়ার সময় এগুলো না তুমি দেখবো করতে গিয়ে মজা পাবা। কিরকম মজা, যে বেসিকটা জানতে পারতেছো, যে বেসিক থেকে প্রশ্নটা আসতেছে, বেসিক থেকে তোমাকে উত্তর করতে হচ্ছে। যখন তুমি এই টাইপের ম্যাথ করবা এগুলো খুব মজা পাবা। এই জন্যই ম্যাথগুলোকে আমি বলি সুইট ম্যাথ। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ কিন্তু এরকম সুইট সুইট ম্যাথ দেয়, যেগুলো সলভ করতে গেলে তোমাকে থিওরিটা খুব ভালো করে জানতে হবে। থিওরিটা তুমি যদি ভালো করে জানো তখনই কিন্তু তুমি ম্যাথের অ্যান্সারটা খুব সুন্দর মতো দিতে পারবা। ওকে, বিশেষ করে চলতরিৎ চলতরিৎ অধ্যায় তুমি বিশেষ করে সার্কিট সলিউশন সবচেয়ে বেশি আসবে। সার্কিট সলভ মোটামুটি শিওর থাকো, এবছর যেহেতু শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা, চলতরিৎ অধ্যায় যেহেতু তোমার শর্ট সিলেবাসে আছে, তো মোটামুটি শিওর থাকো যে সার্কিট সলিউশন দিয়ে একটা প্রশ্ন এবছর থাকবে। একটা সার্কিট তুলে দেবে, সেই সার্কিটের প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। হয়তো তুল্য নির্ণয় করতে বলে, অথবা বর্তনী কারেন্ট নির্ণয় করতে বলতে পারে, অথবা একটা পার্টিকুলার রোধের ভিতর থেকে তোমার কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ফ্লোটা বের করতে বলতে পারে। তো মোটামুটি শিওর থাকবো যে চলতরিৎ থেকে একটা প্রশ্ন থাকবেই। ওকে, তারপরে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের যেটা আছে বাইপোলার জাংশন ট্রায়োড, বিজিটি বলি আমরা যেটাকে, এখান থেকেও প্রশ্ন থাকতে পারে। ওকে, আর বিজিটি সম্পর্কে আমাদের বইতে ভালো দেখা নাই, বাট তারপরেও কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটির বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, পুরাতন সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করে। এই যে বিজিটি বাইপোলার জাংশন ট্রায়োড, এই বিজিটি টপিকটা কিন্তু পুরাতন বইতে, অর্থাৎ তুমি যদি 12 বা 11 সালের বইগুলো দেখো সেখানে কিন্তু তোমার ফিজিক্সে এই বিজিটি টপিকটা ছিল, যেটা বর্তমানে আমাদের নাই। তো ডিউ চ্যাম্পসে কিন্তু আমরা সেগুলোও দিয়ে রাখছি, পুরাতন সালের যে টপিক গুলো আছে মোটামুটি যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা ডিউ চ্যাম্পসের ভিতরে দিয়ে রাখছি, যাতে কোনো কিছু তোমার বাদ না যায়। যাই হোক, এবার খেয়াল করো এই চ্যাপ্টারের শেষে যে সুইট সুইট ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো একটু দেখবা। এছাড়া বোর্ড কোশ্চেন, প্রত্যেকটা যে অধ্যায় তোমার শর্ট সিলেবাসে আছে সেই শর্ট সিলেবাসের বোর্ড কোশ্চেন গুলো দেখবে, এবং বোর্ড কোশ্চেন গুলো দেখে যাবা, নিয়মগুলো দেখে যাবা, নিয়মগুলো দেখে যাবা। আর ধরো যে একটা অধ্যায় মোটামুটি 15 থেকে 20টা সূত্র আছে, একটা অধ্যায় মোটামুটি 15 থেকে 20টা সূত্র আছে, চেষ্টা করবা যে ওই সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে যাওয়া যায়, তো ওই সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্রে যাওয়া যায়। ফর এক্সাম্পল ধরো যে পিভি ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ এটা তো আমাদের আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্র থেকে আমি আর কি কি সূত্র কনভার্ট করতে পারি, বা এই সূত্র থেকে আমি এই সূত্রটাকে আর কোন কোন রূপে সাজাইতে পারি। যেমন দেখো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কিন্তু আমরা ডি ইকুয়াল টু পিএম বাই আরটি এটাও আনতে পারি, ঠিক আছে। ডি ইকুয়াল টু পিএম বাই আরটি এই সূত্রটাও কিন্তু নিয়ে আসতে পারি, কিন্তু কিভাবে আসে, এই যে এই কিভাবে আসে এই জিনিসগুলো তুমি বাসায় বসে একা একা যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে কাজ ক্ষমতা শক্তি, তারপরে পর্যায়ভিত্তিক গতি, পর্যায়ভিত্তিক গতি কিন্তু অনেক বেসিক একটা চ্যাপ্টার, অনেক বেসিক একটা চ্যাপ্টার। ঢাকা ভার্সিটি 2018 সালে কিন্তু তোমার এই যে পর্যায়বৃত্ত গতির টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি SHM, সিম্পল হারমোনিক মোশন থেকেও কিন্তু প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এই পর্যায়ভিত্তিক গতি যেহেতু এবছর তোমাদের শর্ট সিলেবাসে আছে, তাহলে বলা যায় কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। নিউটনিয়ান বলবিদ্যা হচ্ছে একদম ক্লাসিক্যাল ফিজিক্স, একদম বেসিক একটা জিনিস, তো এখান থেকেও প্রশ্ন হবে। তারপরে কাজ ক্ষমতা শক্তি, এটা ক্লাসিক্যাল ফিজিক্স এবং তোমার হচ্ছে যে আধুনিক ফিজিক্স বা মডার্ন ফিজিক্সের একটা সমন্বয় তৈরি করে কাজ ক্ষমতা শক্তি, এখান থেকেও কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আশা করি তুমি বুঝতে পারছো যে এই যে চ্যাপ্টারগুলো লিখলাম, এই চ্যাপ্টারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এছাড়া যে এগুলি এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো যে ইম্পর্টেন্ট না তা কিন্তু না, অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন আধুনিক পদার্থ বিজ্ঞান, অর্থাৎ ওই যে যেখানে তুমি লরেন্স রূপান্তর করবা, বা হচ্ছে তোমার যেখানে তুমি আইনস্টাইনের হচ্ছে আপেক্ষিকতা সূত্র করবা, ওই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। বাট কথা হচ্ছে যে তোমার মনে করো এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কি করবো, শেষে যে ম্যাথগুলো আছে সেই শেষের ম্যাথগুলো দেখবা, বোর্ড কোশ্চেন গুলো দেখবা, একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে আসে সেটা দেখবা, বেসিক বেসিক যে জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো দেখবা, যে একটা সূত্র কিভাবে রূপান্তরিত হয়েছে। ধরো যে y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, হ্যাঁ এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আছে, এই সূত্রটা কিভাবে আসলো, এটা তো একটা সিম্পল হারমোনিক মোশনের সূত্র, এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের কাজটা কি, এই টাইপের জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। তো আশা করি তুমি এভাবে দেখো, ইনশাআল্লাহ ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো খুব ভালো করেই পারবে। এবার চলে আসো কেমিস্ট্রি সম্পর্কে। কেমিস্ট্রি সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্মও আছে, থিওরিটিক্যাল টার্মও আছে। কেমিস্ট্রি থিওরি যদি তুমি না জানো
তাহলে কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্ম তুমি কখনোই টাচ করতে পারবে না। সো আমি বলবো যে কেমিস্ট্রিতে তুমি থিওরিতে বেশি ফোকাস করা লাগবে। এবং আমরা যদি বিগত রেকর্ড গুলো দেখি কিন্তু আমরা পাবো যে কেমিস্ট্রি থেকে তোমার থিওরিটিক্যাল টার্ম থেকে প্রশ্নগুলো বেশি হয়েছে। কোন কোন টার্মগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে দেখো, এই যে মডেল গুলো আছে, রাদারফোর্ড মডেল, তারপর হচ্ছে কি তোমার বোরের পরমাণু মডেল, তারপর হচ্ছে কি তোমার শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার এই চিত্র, বিশেষ করে অরবিটাল, গত বছর কিন্তু অরবিটালের চিত্র থেকে প্রশ্ন হয়েছে। তো এই যে চিত্রগুলা কেমিস্ট্রি বইতে, বিশেষ করে হাজারি ডাক্তারের বইটা তো আমরা বেশি ফলো করি, এই হাজারি ডাক্তারের বইতে যত চিত্র আছে সব চিত্রগুলো খেয়ে ফেলবো। শর্ট সিলেবাসের ভিতরে যেগুলো আছে চিত্রগুলো খেয়ে ফেলবা, তারপরে গ্রাফ গুলো খেয়ে ফেলবা, বিশেষ করে যে তোমার রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের যে গ্রাফ, তারপরে চার্লস এবং বয়েলের সূত্রের যে গ্রাফ, সেই গ্রাফ গুলো খুব ভালো করে দেখতে হবে। এই গ্রাফ থেকেও কিন্তু তোমার ম্যাথ আসতে পারে, আবার বেসিক কোশ্চেন আসতে পারে। তারপর তোমার এমাগা বক্র গ্রাফ, এই যে গ্রাফ গুলো খুব ভালো করে একটু দেখবা। আর আমি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য বেশ কয়েকটি স্পেশাল ক্লাস দিব ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে, ইনশাআল্লাহ সামনে ক্লাসগুলো দিব। ওকে, তারপর রিঅ্যাকশন, দেখো যেহেতু জৈব যৌগ আছে এবছর, মানে এবছর বলতে প্রত্যেক বছর তো জৈব যৌগ থাকে, তোমাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে ভাই জৈব যৌগ থেকে কোন টাইপের প্রশ্ন হবে। জৈব যৌগ থেকে দেখা যাচ্ছে যে কি তোমার নামধারী বিক্রিয়া, শনাক্তকরণ, পার্থক্যকরণ, এই যে রিঅ্যাকশন গুলো আছে না, এই টাইপের রিঅ্যাকশন গুলো থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, রিটেনে সবচেয়ে বেশি এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই যে নামধারী বিক্রিয়া, তারপর হচ্ছে বিশেষ যে বিক্রিয়াগুলো আছে, যেমন অ্যালকিনের ওজনীকরণ, বেনজিনের তোমার সালফোনেশন, নাইট্রেশন, তারপর হচ্ছে তোমার বেনজিনের ফিলিপ্রাট বিক্রিয়া, এই যে বিশেষ বিক্রিয়াগুলো আছে, বিশেষ বিক্রিয়াগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। ওকে, তারপরে বিক্রিয়ার ক্রিয়া কৌশল, ফর এক্সাম্পল SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, ঠিক আছে, তারপর প্রভাবক কিভাবে কাজ করে, তারপরে তোমার হচ্ছে গিয়ে যে একটা তোমার অপসারণ বিক্রিয়া কিভাবে হয়, সংযোজন বিক্রিয়া কিভাবে হয়, হ্যাঁ, ইলেকট্রোফাইল কিভাবে কাজ করে, এই যে ক্রিয়া কৌশলগুলো ভালো করে দেখতে হবে। প্লাস কেমিস্ট্রি যত ব্যতিক্রমী নিয়ম আছে, দেখো কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, আমি জানি না তুমি আমার সঙ্গে একমত হবে কিনা, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে সবচেয়ে বেশি ব্যতিক্রম। দেখবা ফিজিক্সে ব্যতিক্রম নাই বললেই চলে, ম্যাথে ব্যতিক্রম তো নাই, ম্যাথের কোনো ব্যতিক্রমই নেই, কারণ ম্যাথে সবকিছুই সূত্রের উপর নির্ভরশীল। আর কেমিস্ট্রিতে যত নীতি আছে প্রত্যেকটা নীতির ব্যতিক্রম আছে, যেমন আব্বো নীতি আছে, আব্বো নীতির ব্যতিক্রম আছে, হুন্ডের নীতি আছে, হুন্ডের নীতির ব্যতিক্রম আছে, পলির নীতি আছে, অবশ্য পলির নীতির ব্যতিক্রম নাই। তারপরে মোটামুটি যত নীতি আছে মোটামুটি দেখবো যে সব নীতিগুলোর কিন্তু একটা ব্যতিক্রম আছে, সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তো এই ব্যতিক্রম নিয়মগুলো একটু ধারণা রাখবা। ওকে, তারপর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা রাখবা। ফর এক্সাম্পল RU 44, রুথেনিয়াম ইলেকট্রন সংখ্যা 44, দেখবো স্বাভাবিক অবস্থায় তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে মিলবে না, আব্বো নীতি ব্রেক করে, এটা কিন্তু আব্বো নীতি ব্রেক করে, এটা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবা। ওকে, আচ্ছা এবার চলে আসে আমরা ম্যাথ সম্পর্কে। ম্যাথের পড়াশোনাটা তুমি কিভাবে করবা, দেখো ম্যাথে আমার দুই ধরনের প্রশ্ন আছে, একটা হচ্ছে শর্ট টেকনিক, আর একটা হচ্ছে আমার ডিটেলস নিয়ম, যেগুলো থেকে আমরা মিডিয়াম সাইজের কোশ্চেন পাবো। ডিটেলস বাট মিডিয়াম সাইজের প্রশ্ন, খুব বড় কিন্তু না। আমাদের ম্যাথে কিন্তু 3 টাইপের প্রশ্ন আমরা ভাগ করতে পারি, শর্ট অ্যান্সারেবল কোশ্চেন, মিডিয়াম অ্যান্সারেবল কোশ্চেন, আর ডিটেলস অ্যান্সারেবল কোশ্চেন। মানে সংক্ষেপে আমি বলতে পারি SAQ, MAQ মানে মিডিয়াম অ্যান্সারেবল কোশ্চেন, আর DAQ ডিফিকাল্ট অ্যান্সারেবল কোশ্চেন। তাহলে এই SAQ, MAQ, DAQ এগুলো কিন্তু সব ডিউ চ্যাপ্টারে দেওয়া আছে, তুমি ডেসক্রিপশন বক্সে গেলেই আমাদের বইয়ের ডেমো দেখতে পাবা। ওকে, আচ্ছা, তো এই SAQ, MAQ, DAQ, তো এখান থেকে মোটামুটি যে মিডিয়াম সাইজের প্রশ্নগুলো আছে এগুলা ঢাকা ভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো শর্ট টেকনিকের ম্যাথ কিন্তু তোমার ইয়াতে আসবে না, রিটেনে আসবে না, আসবে কি এই যে ডিটেলস টাইপের ম্যাথ। মোটামুটি 100% শিওর থাকে এখান থেকেই এই ডিটেলস ম্যাথ গুলোই আসবে। তবে ডিটেলস কিন্তু এখন কাহিনী হচ্ছে কোন টাইপের ডিটেলস ম্যাথ। দেখো চ্যাপ্টারের শেষে যে ব্যতিক্রমী ম্যাথ গুলো আছে, ব্যতিক্রমী ম্যাথ একটু দেখা যাচ্ছে যে একটু ব্যতিক্রম আছে, একটু ডিফারেন্ট ভাবে করা যাচ্ছে, নর্মাল নিয়মে যেভাবে আমরা ম্যাথ গুলো করতেছি সেভাবে না করে আমি একটু ব্যতিক্রম ভাবে এটাকে বা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটাকে করতে পারি, সেই টাইপের ম্যাথ। তারপরে বেসিক ইউজ করবো, বেসিক ইউজ করতে গেলে ডিটেলসে করা লাগছে, বাট আমি যদি বিকল্প নিয়ম ইউজ করি, শর্টকাট না কিন্তু বিকল্প নিয়ম ইউজ করি, বিকল্প নিয়ম ইউজ করলে দেখা যাচ্ছে যে সোজা খুব দ্রুত মিলে যাচ্ছে। এই টাইপের যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে সেই অধ্যায়ের ম্যাথ গুলো খুব ভালো করে করবা। আর মোটামুটি শিওর থাকবো যে সরল রেখা থেকে ম্যাথ আসবে একটা, কনিক থেকে একটা থাকবে, ত্রিকোণমিতি থেকে মাস্ট, ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ থেকে মাস্ট দুইটা ম্যাথ পাবা। সরলরেখা কনিক থেকে একটা ম্যাথ থাকবে, ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ থেকে মাস্ট একটা ম্যাথ পাবা। অথবা দেখা যাচ্ছে সরলরেখা বা কনিক দুইটা থেকে যে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, বাট ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ থেকে মাস্ট প্রশ্ন থাকবে, মোটামুটি শিওর থাকে। তো এইভাবে করে তোমার মিডিয়াম অ্যান্সারেবল যে কোশ্চেন গুলো আছে, অর্থাৎ আমি যেটা বললাম MAQ, এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এবার বায়োলজির কথা হাতে আসি। বায়োলজির সাজেশনটা তো আসলে আমি দিতে পারি না, কারণ আমি তো বায়োলজি ওভাবে পড়াই না বা পড়িও না অনেকদিন ধরে।
তো এখন বায়োলজিকে আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাটা বা জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, একটা হচ্ছে মেকানিজম প্লাস ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য টাইপের, যেগুলো থেকে মোটামুটি রিটেনে আসে। তো এই টাইপের কোশ্চেন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তো জ্ঞানমূলকের ভিতর থেকে তুমি যে সাইন্টিফিক নামগুলো পড়বা, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক সাইন্টিফিক নাম থাকে বেশি ফোকাস করে। সাইন্টিফিক নাম যেগুলো আছে, ধরো যে দোয়েলের সাইন্টিফিক নাম, কাঁঠালের সাইন্টিফিক নাম, আমের বৈজ্ঞানিক নাম, তারপর হচ্ছে যে তোমার গোখরা সাপের বৈজ্ঞানিক নাম, এটা আমার খুব ভালো করে মনে আছে, নাজা নাজা, ঠিক আছে। তারপর রুই মাছের সাইন্টিফিক নাম, ঠিক আছে। এই যে নামগুলা, এই সাইন্টিফিক নামগুলো ভালো করে পড়বা। তারপরে শ্রেণীবিন্যাসটা তুমি ডাটা বা জ্ঞানমূলকের ভিতরে রাখতে পারো, বা এই যে আমাদের এখানে ডিটেলস যেটা আছে, ডিটেলস এর ভিতরে রাখতে পারো। আচ্ছা, আমি এই ডিটেলস এর ভিতরে চলে যাচ্ছি এখন, এই ডিটেলস বা ক্রাইটেরিয়া এইদিকে চলে যাচ্ছি। এখন এখান থেকে তুমি বায়োলজির মধ্যে যত ছক আছে সেই ছক গুলাকে খুব ভালো করে ফোকাস করবা, ছক। তারপরে যে মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম, ধরো যে আমরা পড়ে গেছি যে আমার এখন মনে আছে যে হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট মেকানিজম, এই যে জিনিসটা, হ্যাঁ এইটা। তারপরে তোমার হচ্ছে গিয়া বিভিন্ন মেকানিজম আছে না, যে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, ঠিক আছে, যে লাভ ডাব শব্দ উৎপন্ন হয়, কিভাবে হৃৎপিণ্ড রক্তটাকে প্রসেস করে, এই যে জিনিসগুলো, মেকানিজম গুলো, এইগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরে চিত্র 100% হৃৎপিণ্ডের চিত্র, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে ভালো কথা, তারপরে তোমার এই যে শ্বসনের যে বৈশিষ্ট্যগুলো আছে, ধরো গ্লাইকোলাইসিসের যে বিক্রিয়াগুলো আছে, কেলভিন চক্রের যে বিক্রিয়াগুলো আছে, C4C উদ্ভিদের যে বিক্রিয়াগুলো আছে, মানে যে মেকানিজম গুলো আছে, আমি বুঝাতে পারতেছি যে তুমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে যত মেকানিজম আছে বায়োলজি, মেকানিজম গুলো একটু ভালো করে পড়বা, ওকে। তো শনাক্তকরণ, ফর এক্সাম্পল দেখো এবছর তো প্রথম অধ্যায় আছে না, ওই যে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, তো ওই শনাক্তকরণ গুলো ভালো করে পড়বা, যে পরিফেরার বৈশিষ্ট্য, নিডারিয়ার বৈশিষ্ট্য, প্লারিয়ামেন্টাসের বৈশিষ্ট্য, এক্রাইনোডার্মাটার বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো পড়বা। এবং পারলে দুই একটা যে প্রাণী আছে, দুই একটা প্রাণীর নামগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা, যে ধরো যে নাগা কোন বর্গের, কোন গোত্রের প্রাণী, তারপর হচ্ছে তোমার কাটলা কোন বর্গের প্রাণী। যেহেতু বায়োলজিটা ভালো পারি না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার কোন বায়োলজি টিচারকে দিয়ে আমি একটা বায়োলজি সাজেশন ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করবো। তারপরে বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবো। বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বলতো, যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তোমার পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য, মালবেসি গোত্রের বৈশিষ্ট্য। দেখো পোয়াসি মালবেসি কিন্তু ঢাকা ভার্সিটির স্যারদের খুব প্রিয় একটা জিনিস, খুবই প্রিয়। সো আমার কাছে মনে হচ্ছে যে আমার এবছর পোয়াসি মালবেসি চলে আসছে, পোয়াসির বৈশিষ্ট্য, মালবেসির বৈশিষ্ট্য চলে আসছে। তারপরে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস কি করবা, মানুষের শ্রেণীবিন্যাস করবা। শ্রেণীবিন্যাস তো জানো যে কিংডম, ফাইলম, ক্লাস, তারপর হচ্ছে গিয়া স্পেসিস, জেনাস, এই যেগুলো আছে এগুলা শ্রেণীবিন্যাস করবা। কি করবা, রুই মাছের শ্রেণীবিন্যাস করবা, তারপরে তেলাপোকা বা ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাস করবা, তারপরে তোমার হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস করবা, ব্যাং, গিনিপিগ, এগুলো একটু পড়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে চিত্র, প্রত্যেকটা চিত্র একদম 100% ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চিত্র 100% ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার যকৃতের চিত্রটা, অগ্রাশয় চিত্রটা, তারপরে পাকস্থলীর চিত্রটা, হৃৎপিণ্ডের চিত্রটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চিত্রগুলো একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এইভাবে করে তুমি যদি মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু করো, ইনশাল্লাহ পারবা। এইভাবে পড়তে হবে। আর এখন একটু বলে দিচ্ছি যে আসলে তুমি কিভাবে প্রিপারেশন নিবা বা কিভাবে পড়বা, ঠিক আছে, কিভাবে পড়বা। দেখো, এই জন্য তোমাকে সম্পূর্ণ মেইন বইটা ফোকাস করতে হবে। আমি বলবো না যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আসলে তোমার রিটেনের জন্য মেইনলি দরকারটা কি, মেইনলি দরকার হচ্ছে মেইন বই, ঠিক আছে। মেইন বই দরকার, মেইন বই ম্যাথগুলো করা দরকার। আর তার সঙ্গে আমাদের ডিইউ চ্যাম্পস নিতে পারো, এখান থেকে তুমি বেশ ভালো আইডিয়া পাবা রিটেনের জন্য। কারণ আমরা এখানে এই বইটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করছি। কিভাবে ভাগ করছি দেখো, তোমার ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট সিলেকশন গুলো দেওয়া আছে। ইম্পর্টেন্ট সিলেকশন, মানে একটা অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো তুমি দেখবা। তারপর হচ্ছে গিয়ে তোমার সবগুলো সূত্র একত্রে দেওয়া আছে, সেগুলো সূত্রগুলো কিভাবে একটা রূপ থেকে আরেকটা রূপে নেওয়া যায় সেগুলো দেওয়া আছে। তারপরে তোমার কি দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো দেওয়া আছে রিটেন বেস করে, হ্যাঁ, রিটেন বেস করে কনসেপ্ট, শর্টকাট না কিন্তু, রিটেন বেস কনসেপ্ট গুলো দেওয়া আছে। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই বছর ভর্তি পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার সেলফ টেস্ট, বা এটাকে আমরা বলছি জাজ ইওর ব্রেন, এখানে দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা আবার তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে এসএকিউ, এমএকিউ আর ডিএকিউ। হ্যাঁ, এসএকিউ, এমএকিউ আর ডিএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সারেবল কোশ্চেন, মিডিয়াম অ্যান্সারেবল কোশ্চেন আর ডিফিকাল্ট অ্যান্সারেবল কোশ্চেন। এভাবে করে আমরা ডিইউ চ্যাম্পস বইটাকে সাজাইছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার, মানে প্রত্যেকটা অধ্যায় একটা বইয়ের ভিতরে পাবা, প্রত্যেকটা বিষয় একটা বইয়ের ভিতরে পাবা, এবং সবগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে।
আশা করি নিলে তোমার লস হবে না। যাই হোক, অর্ডার করতে পারো। অর্ডার করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল বিকাশে এই নম্বরে 499 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে তুমি হচ্ছে গিয়ে এই নম্বরে কল দিলেই হবে, কুরিয়ার করে নিতে হবে। আর কুরিয়ার চার্জ একদম ফ্রি, কুরিয়ার চার্জ একদমই ফ্রি, কোনো কুরিয়ার চার্জ লাগবে না। যাই হোক, বুঝতে পারছো আশা করি। আর মেইন বইতে ফোকাস করো। এখন থেকে যা করবো সব মোটামুটি একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবো, লিখে লিখে পড়ার চেষ্টা করবা। আর ধারণা তো খুব ভালো করেই পাইছো আশা করি। ইনশাআল্লাহ রিটেনের জন্য আমি আরো ক্লাস দিব, রিটেন বেস করে অনেক ক্লাস দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।